প্রথম মাসের শেষের দিকে চার্চ কর্তৃপক্ষ স্থির করলেন প্লেগের বিরুদ্ধে এক সংগ্রাম আরম্ভ করবেন তারা। এই উপলক্ষে জনসাধারণকে ধর্মীয় বাণী শোনাবার জন্য আমন্ত্রণ জানানো হলো ফাদার প্যানালুকে। আয়োজন করা হলো একটা প্রার্থনা সপ্তাহের। প্রথম দুদিন অনেকেই দাঁড়িয়ে রইল গির্জার বারান্দার বাইরে, অপেক্ষা করলো বারান্দার সামনের পথে ডালিম গাছের তলায়। দূর থেকে শূন্য গির্জার ভেতরে মিলিত কণ্ঠের প্রার্থনা। এরপর দেখতে দেখতে সবাই ঢুকতে শুরু করলো গির্জার ভেতরে। কণ্ঠ মেলাতে লাগলো প্রার্থনা এবং আহ্বানে। রোববারে ফাদার প্যানালুর বাণী শোনার সময় দেখা গেল উপাসনাকারীরা গির্জার সিঁড়ি বেয়ে নেমে আশেপাশের সমস্ত সংলগ্ন স্থান ভরে ফেলেছে। আগের দিন থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সেদিন সকাল থেকে আরম্ভ হলো প্রবল বর্ষণ। যারা গির্জার বাইরে দাঁড়িয়েছিল তারা সবাই মাথার উপরে মেলে ধরল ছাতা। গির্জার ভেতরটা ভরে উঠল ধূপের মৃদু সুবাস এবং ভেজা জামা কাপড়ের গন্ধে। মঞ্চে উঠে দাঁড়ালেন ফাদার প্যানালু। উদ্দাত্ত কণ্ঠে বাণী প্রচার করতে শুরু করলেন তিনি। ভাইয়েরা, এক কঠিন বিপদ নেমে এসেছে আপনাদের উপর। কিন্তু ভাইয়েরা, এই বিপর্যয় আপনাদেরই কৃতকর্মের প্রতিফল। ইতিহাসে যখনই এই বিপর্যয়ের আবির্ভাব হয় তখন একে ব্যবহার করা হয়েছিল আঘাত হানার অস্ত্র হিসাবে। ফেরাউন স্রষ্টার ইচ্ছার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল, তাই প্লেগের বিপর্যয় নেমে এসেছিল তার উপর, যেন সে স্রষ্টার ইচ্ছার কাছে অনুনয় জানাতে বাধ্য হয়। এভাবে সভ্যতার জন্মলগ্ন থেকে যারা স্রষ্টার আদেশ এবং নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছে তাদের অপমান করার জন্যে, তাদের দর্পচূর্ণ করার জন্যে স্রষ্টার অভিশাপ হিসাবে পাঠানো হয়েছে প্লেগকে। বন্ধুগণ, আপনারা গভীরভাবে এই বিষয়টি চিন্তা করেন এবং আসুন আমরা নতজানু হয়ে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করি। ইতিমধ্যে বাইরে শুরু হয়েছিল প্রবল বৃষ্টিপাত। গির্জার পূব দিকে জানালার ওপর অবিরাম বর্ষণের ফলে চারপাশের স্তব্ধতা হয়ে উঠেছে আরও গভীর এবং আরও প্রকট। আমাদের ভেবে দেখতে হবে কেন আবির্ভাব হয়েছে প্লেগের। যারা ন্যায় এবং সত্যের পথে চলেন তাদের শঙ্কিত হবার কিছু নেই। যারা অন্যায় এবং অবৈধ কাজে লিপ্ত তাদের হৃদয় এখন কাঁপবেই। আপনাদের মনে রাখতে হবে সমগ্র পৃথিবীটা স্রষ্টার কাছে একটা শস্য মারাইয়ের বিরাট খামার, আর এই প্লেগ হচ্ছে সে শস্য মারাইয়ের দণ্ড। যতদিন না তিনি শস্য ঝেড়ে আবর্জনা মুক্ত করতে পারছেন ততদিন তার ইচ্ছা অনুসারে চলবে এই দণ্ড মারাইয়ের কাজ। দীর্ঘদিন ধরে আমরা অন্যায় এবং অসত্যকে প্রশ্রয় দিয়ে এসেছি। দীর্ঘদিন ধরে আমরা নির্ভর করে এসেছি স্রষ্টার অপার করুণা এবং তার স্বেচ্ছাকৃত ক্ষমার উপর। ভেবেছি অনুশোচনা করলেই সব কিছু পাওয়া যাবে বোধহয়। আমাদের ভেতর বিধি নিষেধ বলে কিছুই এখন আর নেই। আমরা সবাই একটা তৃপ্তিদায়ক নিশ্চিত আশ্বাসের মধ্যে বসবাস করছি। দীর্ঘদিন ধরে অপার করুণার দৃষ্টিতে তিনি চেয়ে থেকেছেন এই শহরের দিকে, কিন্তু কতদিন আর তিনি অপেক্ষা করতে পারেন? তার যে চিরন্তন আশা তা আমরা দীর্ঘদিন ধরে পূরণ করতে দেইনি। তারই ফলে আজ তিনি ভয়ঙ্কর রুষ্ট হয়েছেন। অশান্ত ঘোড়া অনেকক্ষণ ধরে বাধা থাকলে যেমন থেকে থেকে নাক দিয়ে শব্দ করে, সমবেত উপাসনাকারীদের ভেতর ভেতর থেকে কেন যেন তেমনি একটা ছোট্ট শব্দ করে উঠল। এদিক ওদিক চেয়ে খানিকের বিরতি দিলেন ফাদার প্যানালু। তারপর কিছুটা নিম্ন স্বরে আবার শুরু করলেন ধর্মকথা। রাজা আম্বার্টোর আমলে সারা ইতালি জুড়ে এক ভয়ঙ্কর প্লেগের প্রাদুর্ভাব ঘটে। তার নিষ্ঠুরতম ধ্বংসলীলা চেয়েছিলেন রোম এবং প্যাভিলায়। লাশ কবরস্থ করার মতো যথেষ্ট লোক আর জীবিত ছিল না তখন। এমন সময় সেখানে নেমে আসে দুজন স্বর্গীয় দূত, একজন সৎ, অন্যজন অসৎ। সৎ প্রকৃতির দূতটা বিভিন্ন বাড়িতে আঘাত হানার আদেশ করত এবং অসৎ প্রকৃতির অসৎ দূতটার হাতে থাকতো মস্ত বড় এক বর্ষা। সে ওই বর্ষা দিয়ে একটা বাড়িতে যতবার আঘাত হানত সে বাড়িতে থেকে ঠিক ততটাই লাশ আপনা আপনি অদৃশ্য হয়ে যেত। এই পর্যায়ে ফাদার প্যানালু তার ছোট হাত দুখানা প্রসারিত করলেন খোলা বারান্দার দিকে। বাইরের অঝোর বৃষ্টির আড়ালে কোনো কিছুর প্রতি ইঙ্গিত করলেন যেন। তারপর উচ্চস্বরে খেই ধরলেন। ভাইয়েরা, সেই ভয়াবহ শিকার শুরু হয়েছে আবার। শহরের পথে পথে ছড়িয়ে আছে তারই ধ্বংসলীলা। ওই দেখুন, আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে মহামারীর স্বর্গীয় দূত, লুসিকারের দেহকান্তি। সাক্ষাৎ শয়তান যেন। আপনাদেরই বাড়ির ছাদের উপর ঘুরছে সে। তার দক্ষিণ হাতে প্রকাণ্ড এক বর্ষা, যে কোনো মুহূর্তে আঘাত হানার জন্য প্রস্তুত। হয়তো এই মুহূর্তে আপনাদের কারো দরজার দিকেই চেয়ে আছে তার আঙুল। লাল বর্ষাটা ভেঙে ফেলেছে কবাট, আর বা হাতটা বাড়িয়ে রেখেছে অন্য কারো বাড়ির দিকে।
আর প্লেগ এতক্ষণে আপনার শোবার ঘরে ঢুকে অপেক্ষা করছে আপনার ফেরার। এরপর ফাদার প্যানালু বক্তৃতা হয়ে উঠল উচ্ছল, আবেগময়। কল্পনা করুন, বিরাট আকারের একটা কাঠের দণ্ড যেন সারাক্ষণ এই শহরের উপর বনবন ঘুরছে। সামনে যা কিছু পাচ্ছে এলোপাতাড়ি আঘাত হানছে তাতে, আবার উপর দিকে উঠে যাচ্ছে সেই দ্বন্দ্ব, আর বৃষ্টির ধরার মতো তার গা থেকে চারদিকে ছিটিয়ে পড়ছে শোণিতদের ধারা। একটানা দীর্ঘ বক্তৃতার পর কিছুক্ষণের জন্য থামলেন ফাদার প্যানালু। মাথার চুল বিক্ষিপ্ত হয়ে এসে পড়েছে কপালের ওপর, সারা শরীর কাঁপছে থরথর, আর তার হাত বেয়ে সে কম্পন ছড়িয়ে পড়ছে মঞ্চ অবধি। আবার যখন বক্তৃতা আরম্ভ করলেন তিনি, তখন দেখা গেল অনেক খাদে নেমে গেছে তার কণ্ঠস্বর, কিন্তু আগের মতোই কাঁপছে অভিযোগের আবেগে। দেখুন, নিজেদের সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করার সময় এসেছে আমাদের সামনে। আমরা বরাবর বিশ্বাস করে এসেছি, যদি রবিবারে গির্জায় গিয়ে প্রার্থনা সভায় যোগ দেই, তাহলে সপ্তাহের বাকি দিনগুলোর জন্য আমরা সম্পূর্ণ মুক্ত, যথেচ্ছভাবে চলাফেরা করতে আর কোনো বাধা নেই। কিন্তু স্রষ্টা এই ধরনের উপহাসের পাত্র নন। তিনি আরও ঘন ঘন এবং আরও দীর্ঘ সময় ধরে কাছে পেতে চান আমাদের। এটাই তার ভালোবাসার ধরন। বাইরে থেকে আর্দ্র বাতাসের একটা ঝাপটা এসে ঢুকলো গির্জার ভেতর। নুয়ে পড়ল বাতির শিখাগুলো, কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। মোম পোড়ার ঝাঝালো গন্ধ, কাশি ও চাপাহাসির শব্দ ভেসে আসছে একসঙ্গে। ফাদার প্যানালু আবার ফিরে এলেন তার বক্তৃতায়। আমার লক্ষ্য আপনাদের সত্যের পথে নিয়ে যাওয়া। কিভাবে এই বিশ্ব সৃষ্টির মহা আনন্দে শরিক হতে হয় আমি সবাইকে সেটাই শেখাতে চাই। কয়েকশো বছর আগে আবিসিনিয়ার খ্রিস্টানরা একবারে প্লেগের মধ্যে দেখতে পেয়েছিলেন বিধি নির্দেশের পথ। যাদের প্লেগে ধরেনি এমন বহু মানুষ তাদের মৃত্যু নিশ্চিত করার জন্যে যে বিছানায় প্লেগের রোগী মারা গেছে তা থেকে চাদর তুলে নিয়ে নিজেদের শরীরে জড়িয়েছে। এটা বাড়াবাড়ি, ধৃষ্টতা, নিন্দনীয়। কোনো কিছুর জন্য স্রষ্টাকে বাধ্য করতে চাওয়া সঙ্গত নয়। গির্জার ভেতর সবাই ভাবল ফাদার প্যানালুর উপদেশ বোধহয় এখনই শেষ। বাইরে ইতিমধ্যে থেমে গেছে বৃষ্টি। হলুদ দেখাচ্ছে গির্জার সবকটা বাগান। রাস্তা থেকে ভেসে আসছে অস্পষ্ট কথাবার্তার আওয়াজ, গাড়ি চলার চাপা গুঞ্জন। উপাসনাকারীরা খুব সাবধানে গুছিয়ে নিচ্ছে নিজেদের জিনিসপত্র। কিন্তু ফাদার প্যানালুর বলা তখনও শেষ হয়নি। আমি আশা করি বর্তমান দুর্যোগের এই বিভীষিকা এবং লক্ষ লক্ষ যন্ত্রণা কাতর মানুষের করুণ আর্তনাদ সত্ত্বেও আপনারা সবাই মিলিতভাবে স্রষ্টার কাছে হাত তুলে একবার প্রার্থনা জানাবেন। আর এরপরের যা কিছু তা স্থির করার সব দায়িত্ব স্রষ্টার নিজের। 4. যে রবিবারে ফাদার প্যানালু তার উপদেশবাণী শোনালেন, সেদিন থেকে শহরের সবখানে একটা বড় রকমের আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকেই বলল, একটা সম্পূর্ণ অজানা অপরাধের কারণে অনির্দিষ্ট কালের জন্য তাদের শাস্তি দেয়া হচ্ছে। একদিন শহরতলিতে রোগী দেখতে যাচ্ছে রিও। গ্রাদও আছে ওর সঙ্গে। দুজন কথা বলতে বলতে হাঁটছে। এমন সময় অন্ধকারের ভেতর একজন মানুষের উপর হুমড়ি খেয়ে পড়ল রিও। লোকটা ফুটপাথের মাঝখানে দাঁড়িয়ে একবার ডানে আর একবার বাঁয়ে ঝুঁকে পড়ছে, কিন্তু সামনে এগুনোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ওর মধ্যে। ঠিক তখনই জ্বলে উঠল রাস্তার আলো। ওরা দেখল লোকটার চোখ বন্ধ আর মুখ বুজে হাসছে নিঃশব্দে। মুখের ভঙ্গিটাও কেমন বিকৃত। দুপাশ দিয়ে দরদর করে গলিয়ে পড়ছে ঘাম। আরে, এ যে দেখছি একটা বদ্ধ পাগল, ছাড়া পেল কিভাবে? মন্তব্য করল গ্রাদের একটা হাত চেপে ধরে ওকে সামনের দিকে ঠেলার সময় রিও দেখল থরথর করে কাঁপছে কেরানির শরীর। আর কিছুদিন এমন চললে সারা শহরটাই পরিণত হবে পাগলা গারদে, মন্তব্য করল রিও। অনুভব করল ওর শরীরও ক্লান্তিতে ভেঙে পড়ছে, শুকিয়ে আসছে গলার ভেতরটা। গ্রাদ বলল, চলুন কোথাও কিছু একটা খাই। একটা ক্যাফেই ঢুকলো ওরা দুজনে। যে জায়গায় মদ বিক্রি হয় শুধু, সেই কাউন্টারে বাতি জ্বলছে একটা। ঘরের ভেতর বাতাস ভারী, দম আটকে আসার মতো অবস্থা। আশেপাশের সবাই কথা বলছে চাপা স্বরে। গ্রাদ ঢুকেই ফরমাশ দিয়ে বলল মদের, এবং এক চুমুকে খালি করে ফেলল পেয়ালা। দেখে অবাক হয়ে গেল রিও। যেদিক দিয়ে যায় একেবারে আগুনের মতো জ্বলতে থাকে।
মন্তব্য করল গ্রাদ। কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই বাইরে যাওয়ার জন্য রিওকে তাগাদা দিতে লাগলো ও। রাস্তায় নেমে চারদিকের অন্ধকারের ভেতর কেমন একটা অদ্ভুত ফিসফিসানির শব্দ শুনতে পেল রিও। রাস্তার আলোর সংক্ষিপ্ত সীমানার উপরে যে অথই অন্ধকার, তার ভেতর থেকে ভেসে আসছে শাঁ শাঁ শব্দ করে। ফাদার প্যানালু যে শস্য মারাইয়ের দণ্ডের কথা বলেছিলেন, হঠাৎ রিওর মনে পড়ল সেটার কথা। চারদিকে ওই শূন্য অন্ধকারের মাঝে যেন অবিরাম কাজ করে চলেছে সেই অদৃশ্য দণ্ডটি। এই ভীতিজনক পরিস্থিতি এড়াবার জন্যে রিও গ্রাঁদের কাছে জানতে চাইল ওর লেখা কত দূর এগিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছুটা এগিয়েছে বলতেই হবে। এখনও তাহলে অনেক কিছু বাকি আছে? তা এখন কিভাবে বলবো বলুন? তবে ডাক্তার সাহেব, লেখাটাই কিন্তু আসল জিনিস নয়। চারপাশের অন্ধকার এখন বেশ গভীর হয়ে এসেছে, কাছের কিছু দেখার উপায় নেই। তবু রিও অনুভব করল কথা বলার সময় গ্রাঁদ ওর হাত দুটি খুব সজোরে নাড়ছে। মনে হলো ভেতরে ভেতরে বেশ উত্তেজিত হয়ে উঠেছে লোকটা। কথাগুলো যেন ঠেলাঠেলি করে একসঙ্গে ওর মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। আমার এখন একটাই আকাঙ্ক্ষা, আমি যেদিন আমার পাণ্ডুলিপি শেষ করে কোনো প্রকাশকের হাতে দিব, তখন সে সঙ্গে সঙ্গে সেটা পড়া শেষ করে তার কর্মচারীকে বলবে, আপনারা সবাই টুপি খুলে ওকে সম্মান দেখান। কথাটা শুনে বিস্ময়ে বোবা হয়ে গেল রিও। দেখল গ্রাঁদ সত্যি সত্যি ওর টুপি খুলে অদৃশ্য কাউকে সালাম দিচ্ছে। অন্ধকারের ভেতর আকস্মিকভাবে বেড়ে গেল হিস হিস শব্দ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কতখানি নিখুঁত হওয়া দরকার, বলল গ্রাঁদ। সাহিত্য সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই রিওর, তাই নীরব থাকায় সমীচীন মনে করল ও। মাথার ভেতর তখনও ওর ফিসফিস করছে ওই অদ্ভুত ভীতিজনক শব্দটা। ইতিমধ্যে গ্রাদের মহল্লায় পৌঁছে গেছে ওরা। জায়গাটা যেহেতু রাস্তা থেকে সামান্য একটু উঁচুতে, গালে হিমেল হাওয়া পরশ পেল ওরা। আবার সেই সঙ্গে টের পেল বাতাসের ধাক্কায় শহরের কোলাহল হারিয়ে যাচ্ছে দূরে। এখনও আপন মনে বসে যাচ্ছে গ্রাঁদ, কিন্তু কোনো কথাই কানে ঢুকছে না রিওর। শুধুমাত্র একটা উপযুক্ত শব্দ খুঁজে পাওয়ার জন্য গোটা একটা সন্ধ্যা, কখনো কখনো গোটা সপ্তাহই কেটে যায়। তাহলেই বুঝুন ব্যাপারটা। আচ্ছা, এতক্ষণে বুঝলাম আপনার কথা, বলল রিও। বাসার কাছাকাছি পৌঁছে গ্রাঁদ বলল, অনুগ্রহ করে আমার বাসায় যদি আসেন খুব খুশি হতাম। খাবার ঘরে ঢুকলো ওরা দুজন। টেবিলের পাশে একটা চেয়ার এগিয়ে দিল গ্রাঁদ। সারা টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাগজ। বসুন, এবার পড়ে শোনান দেখি কি লিখছেন। কিছুক্ষণ ইতস্তত করল গ্রাঁদ, তারপর ঝপ করে বসে পড়ল চেয়ারে। নিচের রাস্তা থেকে একটা অদ্ভুত ভনভন শব্দ উঠে আসছে ওপরে। মনে হচ্ছে যেন প্লেগের শোঁ শোঁ শব্দের জবাব ওটা। পড়তে আরম্ভ করল গ্রাঁদ। মে মাসের এক সুন্দর প্রভাতে অনেককেই হয়তো রুচিসম্পন্না এক যুবতী অশ্বারোহিণীকে পাটল রঙের সুন্দর একটি মাদি ঘোড়ায় চড়ে দুপাশে পুষ্পিত বৃক্ষ ঘেরা বলগ্না অ্যাভিনিউ ধরে যেতে থেকে দেখবেন। থামল গ্রাঁদ। নিচের যন্ত্রণাকাতর অসহায় শহর থেকে ভেসে আসছে স্পষ্ট কোলাহল। রিওর দিকে মুখ তুলল ও। কেমন হয়েছে? রীতিমতো কৌতূহল জাগছে মশাই। শেষে কি হবে সেটা জানার তাগিদ অনুভব করছি। শুনে টেবিলের উপর থাপ্পড় মেরে গ্রাঁদ বলল, আপনি কিচ্ছু বোঝেননি। এটা একটা যেমন তেমন খসড়া। আমি যে মোহময় বিভ্রম সৃষ্টি করতে চাইছি সে পর্যায়ে যেতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। রিও দেখতে পেল জানালার নিচে রাস্তায় লোকজন ছোটাছুটি করছে। দ্রুত সিঁড়ি বেয়ে পথে নেমে এলো ও। হঠাৎ দুজন মানুষ ওর গায়ে ধাক্কা খেয়ে সামনের দিকে ছুটতে লাগলো। মনে হলো শহরের কোনো না কোনো ফটকের দিকে ছুটছে ওরা। প্রায় প্রতি রাতে ইদানিং এমন ঘটনা ঘটছে। অনেকে চেষ্টা করছে ফটকের দারোয়ানের দৃষ্টি এড়িয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে। এখানে ওখানে হচ্ছে মারামারি, হাতাহাতি। একদিকে নিদারুণ গরম, অন্যদিকে প্লেগের নানা বিপর্যয়। এসব দেখতে দেখতে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে শহরবাসীর। 5. আরও অনেকের মতে এ শহরের আতঙ্ক থেকে পালাবার জন্য প্রাণপণে চেষ্টা করছে র্যাবেয়া। দিনের পর দিন বিভিন্ন অফিসে ধারণা দিয়ে ক্লান্ত হয়ে পড়ল ও। অবশ্য এর ফলে একটা লাভ হয়েছে ওর, সময়টা কেটে যাচ্ছে। তাই সাময়িকভাবে হলেও সংকটের চিন্তা থেকে মনটাকে সরিয়ে রাখতে পারছে ও। এর মাঝেই হঠাৎ একদিন আশার ক্ষীণ আলো দেখতে পেল ও।
প্রিফেক্টের অফিস থেকে একটা ছাপানো ফর্ম এলো ওর কাছে। নিজের পরিচয় আর আয়ের বর্তমান এবং অতীত উৎস সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ফর্মের শূন্য ঘরগুলো পূরণ করে দিতে হবে। কিন্তু অনুসন্ধান করে র্যাবেয়া জানতে পারল এর সঙ্গে ওর শহর ছেড়ে যাবার কোনো সম্পর্কই নেই। এই ফর্মের উদ্দেশ্যে আলাদা। প্লেগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবারকে খবর দেয়া এবং হাসপাতালে তার চিকিৎসার খরচ মিউনিসিপ্যালিটি না তার আত্মীয় স্বজন বহন করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ফর্ম পাঠিয়েছে কর্তৃপক্ষ। কিছুই করা থাকলো না র্যাবেয়ার। ঢু মেরে বেড়াতে লাগলো এক ক্যাফে থেকে আরেক ক্যাফে। সকালবেলা বারান্দায় বসে দৈনিক কাগজের পাতা উল্টায়, মনে মনে আশা করে এমন কোনো ইঙ্গিত খুঁজে পাবে যা থেকে মনে হবে আস্তে আস্তে কেটে যাচ্ছে সংকট। কখনো কখনো দীর্ঘ সময় ধরে তাকিয়ে তাকিয়ে পথচারীদের মুখ থেকে, কিন্তু একটানা বিষণ্ণ চেহারা দেখে দেখে মুখ ফেরাতে বাধ্য হয় সে। এরপর দোকানের সাইনবোর্ড এবং বিজ্ঞপ্তিগুলো পড়া শেষ করে নেমে পড়ে শূন্য রাস্তায়। এভাবে দুপুরের রোদে নির্জন রাস্তায় ঘোরা আর কোনো কাপে বা রেস্তোরাঁয় গিয়ে ঢু দেয়। এইভাবে সময় কাটিয়ে দেয় সন্ধে পর্যন্ত। একদিন সন্ধ্যায় রিওকে এক ক্যাফের সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে দেখলো, যেন ঢুকবে কি সে ব্যাপারে মনস্থির করতে পারছে না। অবশেষে ভিতরে ঢুকে পেছন দিকের একটা টেবিলে বসলো ও। তখন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছে সন্ধ্যার ধূসরতা। দেয়ালের আয়নাগুলোয় কাঁপছে অস্তাচলগামী সূর্যের লালিমা। ঘনায়মান অন্ধকারে ঝকঝক করছে শ্বেত পাথরের টেবিলগুলো। নির্জন ঘরে ছায়ার মতো বিষণ্ণ হয়ে বসে রইল র্যাবেয়া। দুশ্চিন্তায় মুখখানা করুণ দেখাচ্ছে ওর। রিও ভাবল, এইসব মুহূর্তে নিশ্চয় ভীষণ নিঃসঙ্গ বোধ করে ও। কখনো কখনো এই সময়টায় স্টেশনে গিয়ে অপেক্ষা করে র্যাবেয়া। বেশিরভাগ সময় কাটিয়ে দেয় ট্রেনের টাইম টেবিল, প্ল্যাটফর্মের ওপর থুতু ফেলা নিষেধ এবং যাত্রী সাধারণের চলাফেরা সম্পর্কে বিভিন্ন নির্দেশনা পড়ে। এগুলো পড়া শেষ হলে ওয়েটিং রুমে নির্বিকারভাবে বসে থাকে ও। ওই কামরার ঠিক মাঝখানে একটা লোহার পুরানো স্টোভ রয়েছে। বেশ কয়েক মাস ওতে আগুন জ্বলেনি। গায়ে চায়ের ছোপ ছোপ দাগ। দেয়ালে শোভা পাচ্ছে রংচকে পোস্টার, তাতে আমন্ত্রণ জানানো হয়েছে ক্যানেস বা ব্যান্ডলে অবসরে কাটানোর জন্য। ওয়েটিং রুমের নির্জন কোণে বসে এক ধরনের স্বাধীনতার স্বাদ উপভোগ করে র্যাবেয়া। ওর স্মৃতিতে ভেসে ওঠে প্যারিসের পুরানো জীবনের কথা। আগে কখনো র্যাবেয়া অনুভব করেনি ওই জীবনকে সে কতটা ভালোবাসে। ফাদার পেনালু বক্তৃতা দেওয়ার পরদিন থেকেই শহরে আরম্ভ হলো উৎকট গরম। সূর্য যেন উঠে এলো বাড়িঘরের মাথার উপর, আর সেখান থেকে ছড়াতে লাগলো আগুনের হলকা। একদিন সারাক্ষণ বইল লু হাওয়া। শুকিয়ে ঠনঠন হয়ে উঠল শহরের সব দেয়াল। একমাত্র বাড়ির ভেতরে ছাড়া শহরের বাসিন্দাদের প্রতিটি অলিগলি, এমনকি প্রতিটি নির্জন স্থানেও অনুসরণ করতে লাগলো সূর্য। যেখানে পেল সেখানে আঘাত হানল ওদের উপর। প্লেগের আক্রমণও বেড়ে গেল আশ্চর্যজনকভাবে। প্রথম সপ্তাহে মৃতের সংখ্যা দাঁড়ালো 700-র কাছাকাছি। শহরে নেমে এলো গভীর অবসাদ। শহরতলির দীর্ঘ রাস্তা আর সিঁড়ি থেকে হারিয়ে গেল প্রাণের চিহ্ন। প্রতিটি বাড়ির দরজায় সবসময় বন্ধ অবস্থায় দেখা যায় এখন। জানালাগুলো খোলা থাকলেও সেগুলোতে ঝোলে পর্দা। মাঝে মাঝে কোনো কোনো বাড়ি থেকে ভেসে আসে আকস্মিক কান্নার শব্দ, আর্তনাদ। প্রথম প্রথম বাড়ির বাইরে রীতিমতো ভিড় জমে উঠত লোকজনের। সবাই জানার চেষ্টা করত কী ঘটেছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই বিপর্যয়ের মাঝে বাস করতে করতে সবার মন কঠিন হয়ে উঠল। এখন কেউই আর ওই ধরনের দৃশ্যে কিংবা শব্দে বিচলিত বোধ করে না। খুব সহজে পাশ কাটিয়ে চলে যায়। করুণ আর্তনাদকে ওদের মনে হয় মামুলি কোনো কথাবার্তা। শহরের ফটকের সামনে প্রতিদিন মারামারি হয়। তা ঠেকানোর জন্য পুলিশকে অনেক সময় আগ্নেয়াস্ত্র পর্যন্ত ব্যবহার করতে হয়। এই সংঘর্ষের ফলে নিয়মিত কেউ না কেউ আহত হচ্ছেই। শুধু ফটকের সামনেই নয়, শহরের সবখানে বিরাজ করছে একটা থমথমে উত্তেজনা। তাই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বন্দোবস্ত করা হলো এক নতুন ধরনের পাহারার। রাস্তায় রাস্তায় টহল দিতে আরম্ভ করলো অশ্বারোহী পুলিশ। নুড়ি বিছানো শূন্য রাস্তায় শোনা যেতে লাগলো ঘোড়ার খুরের শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় গোলাগুলির আওয়াজ। রোগের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য শহরের সমস্ত কুকুর আর বেড়াল মারার একটা ব্রিগেড তৈরি করা হয়েছে। গোলাগুলির আওয়াজ এই ব্রিগেডের কর্মতৎপরতার ফল।
আরও একটি কারণে আতঙ্কিত হয়ে পড়ল শহরবাসীরা। সবাই আশঙ্কা করছে গ্রীষ্মকালে মহামারীর প্রকোপ আরও বেড়ে যাবে। আর গ্রীষ্ম যে এসে গেছে, চারদিকে তারই ইঙ্গিত ফুটে উঠেছে সুস্পষ্টভাবে। ছাদের উপর ধীরে ধীরে বেড়ে যাচ্ছে চামচিকের সংখ্যা, সেই সঙ্গে চিচি চিৎকার। জাঁতারিও তখনও লিখে যাচ্ছে ওর ডায়েরি। প্লেগের দুরবস্থার কথা বর্ণনা করতে করতে এক জায়গায়ও মন্তব্য করল, যেদিন থেকে বেতারের মৃতের সাপ্তাহিক সংখ্যা ঘোষণা বদলে রোজকার সংখ্যা ঘোষণা শুরু হলো, সেদিন থেকে মহামারীর এক নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। মনে হচ্ছে সংবাদপত্র এবং সরকারি কর্তৃপক্ষ প্লেগের সঙ্গে এক ফুটবল প্রতিযোগিতা খেলতে নেমেছেন। কেননা শুধুমাত্র সংখ্যা দিয়েই বিচার করলে দেখা যায় দিনে 130টি মৃতের সংখ্যা সাপ্তাহিক 910টি মৃতের চেয়ে অনেক কম। সুতরাং তারা ভেবে আনন্দ পাচ্ছেন এ প্রতিযোগিতায় তারাই জিতেছেন। এছাড়াও মহামারীজনিত যেসব অপ্রত্যাশিত বা চমকপ্রদ ঘটনা পথচলিত চোখে পড়ছিল দারিউ এর, সেগুলোরও উল্লেখ আছে ওর ডায়েরিতে। যেমন একদিন এক জনশূন্য রাস্তা ধরে হেঁটে যাচ্ছে ও, এমন সময় ঠিক ওর মাথার উপর 3 তলার এক অন্ধকার শোবার ঘরের জানালা আকস্মিকভাবে খুলে গেল এবং তার ভেতর থেকে একজন মহিলা বার 2 কিংবা 3 চিৎকার করে পর জানালাটা আবার বন্ধ হয়ে গেল তেমনিভাবে। তারিউয়ের ডায়েরির আরেক জায়গায় লিখেছে, হঠাৎ শহরের সমস্ত দোকান থেকে পিপারমেন্ট লজেন্স উধাও হয়ে গেল, কারণ মানুষ বিশ্বাস করে এই লজেন্স মুখে রাখলে প্লেগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। আগের মতোই সামনের বারান্দায় ওর সেই প্রিয় প্রাণীটির গতিবিধি লক্ষ্য করে যাচ্ছে। তারিউয়ের মনে হলো দুর্ভাগ্য এই অবলা পশু শিকারীকেও স্পর্শ করছে। একদিন সকালে রাস্তায় বন্দুকের আওয়াজে শোনা গেল, গুলির আঘাতে বেশিরভাগ বেড়ালি মারা পড়ল, বাকিগুলো উধাও হয়ে গেল প্রাণের ভয়ে। নির্দিষ্ট সময়ে ব্যালকনিতে বেরিয়ে এসে ছোটোখাটো শরীরে বুড়ো মানুষটা, তার মুখে দেখা গেল বিস্ময়ের ভাব। শেষে রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে এদিক ওদিক তিনি খুঁজতে লাগলেন বেড়ালগুলোকে। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হাতে যে কয়েক টুকরো কাগজ ছিল সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে ভদ্রলোক ফিরে গেলেন ঘরে। তারপর আবার ফিরে এলেন বারান্দায়। এবার আগের চেয়ে বেশি সময় অপেক্ষা করে ফের চলে গেলেন ঘরে। ঢুকেই বন্ধ করে দিল সমস্ত জানালা। 1 সপ্তাহ ধরে এই কাণ্ডই করলেন বৃদ্ধ। যতই দিন যেতে লাগলো তার চেহারায় ফুটে উঠল কেমন একটা বিষাদ আর হতবুদ্ধির ভাব। 8 দিনের দিন তাকে আর দেখা গেল না। শহরের আর সকলের মতো তিনিও বদ্ধ করে রাখলেন জানালা। জাঁতারিও তার ডায়েরিতে লিখেছে, রোজ সন্ধ্যায় বাইরে থেকে হোটেলে ফেরার পর চোখ পড়ে হোটেলের দারোয়ান বন্দুক হাতে প্রহরীর মতো গেটের এমাথা ওমাথা পায়চারি করছে। কারো সঙ্গে কথা হলেই লোকটা বলে, এসব যে ঘটবে তা তো সে আগেই জানত। আমি ওকে মনে করিয়ে দিলাম, সে ভূমিকম্প সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিল। সঙ্গে সঙ্গে ও বলে উঠল, এর চেয়ে ভূমিকম্প হলেই ভালো হতো, একবারে সব কিছু ওলটপালট করে দিত। হোটেলের ম্যানেজারকেও হতাশাগ্রস্ত বিষণ্ণ দেখায়। মহামারীর প্রথম দিকে যারা বাইরে এসে হোটেলে উঠেছিল, শহর ছেড়ে যাবার কোনো উপায় নেই দেখে তাদের অনেককেই হোটেলে থেকে গিয়েছে। কিন্তু ওরা যখন দেখছে প্লেগ কমার কোনো লক্ষণই নেই, তখন সবাই একে একে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের বাসায় উঠে যাচ্ছে। যে 2-1 জন হোটেলে থেকে যেতে বাধ্য হয়েছে, আমি তাদের একজন। আমার সঙ্গে দেখা হলেই ম্যানেজার বলেন, অতিথি ভদ্রলোকদের কাউকে তিনি অসুবিধায় ফেলতে চান না, না হলে অনেক আগেই হোটেল বন্ধ করে দিতেন। তিনি প্রায়ই আমাকে জিজ্ঞেস করেন, মহামারী কতদিন ধরে চলবে বলে আমার ধারণা। আমি বলি, লোকে বলে শীতে এসব রোগ আপনা আপনা থেকেই বিদায় নিয়ে নেয়। শুনে উনি চিন্তিত হয়ে পড়েন, বলেন, কিন্তু আমাদের এখানে তো তেমন শীত পড়ে না। কদিন অনুপস্থিতির পর হোটেলে আবার দেখা গেল পেঁচা মুখ ভদ্রলোককে। সঙ্গে দম দেয়া পুতুলের মতো নড়াচড়া করছে ছেলে মেয়ে দুটি। কিন্তু ওর স্ত্রী আসেননি। শুনতে পেলাম তার মা প্লেগে আক্রান্ত, তাই তার সেবা শুশ্রূষা নিয়ে তিনি ব্যস্ত। ম্যানেজার এই পরিবারটির হোটেলে আসাটাকে ভালো চোখে দেখেন না, বলেন এই পরিবারের সবাইকে তিনি সন্দেহ করেন। কিন্তু মিস্টার অথন তার এতদিনের অভ্যাস প্লেগের ভয়ে পরিত্যাগ করেননি। আগের মতোই নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য নিয়ে বসে খাবার টেবিলে। ছেলে মেয়ে দুটো বসে সামনে। উদাসীন কণ্ঠে তিনি ওদের আচরণ নিয়ে কথা বলতে থাকেন এবং উপদেশ দেন। দারোয়ানও মিস্টার অথনকে পছন্দ করে না। আমাকেও প্রায়ই বলে, এই যে ফিটফাট ভদ্রলোককে দেখছেন,
মরবার সময়ও উনি আপনি এভাবে সাজগোজ নিয়েই মরবেন। ভাবখানা এমন যেন জামা জুতো পরে তৈরি হয়ে আছেন, এখন শুধু ডাক এলেই হয়। আবার যে কেউ ওকে অন্য কাপড় পরাবে সেই সুযোগ উনি দেবেন না। একদিন ডাক্তার রিওর সঙ্গে বেড়াতে গেলাম ওর হাঁপানি রোগীর বাসায়। অনেক অভ্যর্থনা জানাবার সময় হাত দুটো কচলাতে শুরু করলেন ভদ্রলোক। এটাই তার চিরদিনের অভ্যাস। বৃদ্ধ তখন তার বিছানায় শুয়েছিলেন। বরাবর যেমন থাকে তেমনি তার সামনে রাখা ছিল দুটি মটর দানা ভর্তি পাত্র। আমাকে দেখে মন্তব্য করলেন, এই যে আরও একজন এসেছেন। পৃথিবীতে সব কিছুই উল্টে পাল্টে গেছে দেখছি। এখন দেখছি রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যাই বেশি। ওই বৃদ্ধ একজন ব্যবসায়ী। 50-এ পা দিয়ে তিনি অনুভব করলেন একজন মানুষের জীবনে যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ইতিমধ্যে তিনি তার সবটুকু সেরে ফেলেছেন। তারপর থেকে বিছানা নিয়েছেন তিনি। সামান্য একটা বাধা আয় তার আছে, আর সেটাই সম্বল করে তিনি তার এতদিনের খরচপত্র চালিয়ে এসেছেন। এখন তার বয়স 75। ঘড়ি একদম সহ্য করতে পারেন না। তার মতে ঘড়ি মূর্খদের প্রয়োজন, অথচ দামও অনেক। তিনি সময় হিসেব করেন দুটো পাত্রে রাখা মটর দানার সাহায্যে। সকালে তার সামনে দুটো পাত্র রাখা হয়, একটা মটর দানায় ভর্তি, অন্যটা খালি। ঘুম থেকে উঠেই তিনি ভর্তি পাত্রটাকে থেকে মটর দানা তুলে খালি পাত্রটাতে রাখতে শুরু করেন। এইভাবে দুটো পাত্র আর মটর দানার সাহায্যে সময় নির্ণয় করেন তিনি। এরপর 15 বার ভরা শেষ হলে দুপুরের খাবার সময় হয় তার। একবার তিনি আমাকে বলেছিলেন, স্রষ্টা বলে কেউ নেই বোধহয়, থাকলে পাদ্রীদের থাকার প্রয়োজন হতো না। শুধু ডায়েরিই নয়, প্লেগ আক্রান্ত জীবনযাত্রার এক দীর্ঘ রচনায় হাত দিয়েছিল জাঁতারিও। ভূমিকায় লেখা আছে, মাতাল ছাড়া এখন আর এই শহরে কাউকে হাসতে দেখা যায় না, আর হাসতে আরম্ভ করলে তাদের কোনো মাত্রাজ্ঞান থাকে না। একদিনের বর্ণনা দিতে গিয়ে ও লিখেছে, সকাল থেকে রাস্তাঘাট সম্পূর্ণ নির্জন, ঝিরঝিরে বাতাস বইছে। সারা রাত ধরে প্লেগ তার শিকারের পালা শেষ করে নতুন করে শিকার ধরার আগে এই ফাঁকটুকুতে একটু বিশ্রাম নিয়ে নেয়। চারপাশের দোকানগুলোতে নোটিশ ঝুলছে, প্লেগের জন্যে বন্ধ। রাস্তার মোড়ে মোড়ে শুয়ে আছে ভিক্ষুকদের দল। ঘুমের ভেতর মানুষ যেমন হাঁটে, তেমনিভাবে খবর কাগজ হাতে এগিয়ে যাচ্ছে হকাররা। একটু পরে শুরু হলো ট্রাম চলাচল। অমনি সারা শহরে ঘুম থেকে জেগে উঠল প্লেগ। সংবাদপত্রের বড় বড় স্পষ্ট হরফে লেখা। প্লেগের শিরোনামে সবাই পড়ল যে আজ মৃতের সংখ্যা 124। এখন শহরে চলাচলের একমাত্র বাহন ট্রাম। ফুটবোর্ডের ওপর যেমন লোক দাঁড়িয়ে থাকে তেমনি ঝোলে হাতল ধরে। ট্রামগুলোর চলতে খুব কষ্ট হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে ট্রামের ভেতর প্যাসেঞ্জারেরা পরস্পরের দিকে পেছনে ফিরে দাঁড়াবার চেষ্টা করেন। উদ্দেশ্য সংক্রমণ থেকে নিজেকে বাঁচানো। ট্রাম থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই চেষ্টা করে এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে তার সঙ্গে নিকটতম ব্যক্তির নিরাপদ একটি দূরত্ব বজায় থাকে। প্রথমে ট্রামগুলো চলে যাবার পর আস্তে আস্তে জেগে ওঠে শহর। সকালে যে দোকানগুলোতে ভিড় হয় খুলে যায় সেগুলোর দরজা। কাউন্টারে দেখা যায় অসংখ্য রকমের কার্ড। কোনটায় লেখা কফির ব্যবস্থা নেই, কোনোটায় লেখা চিনি সঙ্গে আনবেন। দুপুরে ভরে যায় সমস্ত রেস্তোরাঁ। যারা বসবার জায়গা পায় না তারা দাঁড়িয়ে থাকে দরজার সামনে, বাইরের শামিয়ানার তলায়। রেস্তোরাঁয় নোটিশ ঝোলানো আছে, এখানে প্লেট বাদে অন্য সব জিনিস, কাঁটা চামচ এগুলো জীবাণুমুক্ত করার জন্য নিয়মিত ধুইয়ে নেওয়া হয়। তাই খাবার সময় দেখা যায় প্রত্যেকে নিজের প্লেট ঠিকঠাক মতো দেখে শুনে মুছে নিচ্ছে। সন্ধ্যায় স্রোতের মতো বাইরে বেরিয়ে আসতে থাকে মানুষ, আর বকবক করতে থাকে। কেউ মেতে ওঠে যুক্তিতর্কে, কেউ তন্ময় হয়ে ডুবে যায় প্রেম বিনিময়ে। শহরের অধিবাসীরা উপলব্ধি করেছে এক কঠিন বিপদ তাদের সামনে অপেক্ষা করছে, তাই ওরা সন্ধ্যায় নিজেদের ডুবিয়ে দিতে চায় সম্পূর্ণ আনন্দ ফুর্তির মধ্যে, বিকারগ্রস্ত উল্লাসে।